নমস্কার। আজকের বার্তায় সকলকে স্বাগত। বর্তমান এখন যে লোকসভার যে 2024 সালের যে ভোট লেগেছে এবং এতে বিজেপি যে প্রার্থী দিতে দিশেহারা, হ্যাঁ, সেটা রাজ্যবাসী প্রত্যেকেই বুঝতে পেরেছেন। আমার তো মনে পড়ে যাচ্ছে যে বাংলায় একটা কথা আছে যে সকাল দেখলেই বোঝা যায় সারাটা দিন কেমন যাবে। তো পশ্চিমবাংলায় বিজেপির অবস্থা অনেকটা সেই রকম। 42টা আসনে এরা প্রায় 42 দিনে কোনো প্রার্থী ঘোষণা করতে পারলো না। তো এই প্রার্থীগুলোর রকম ফের একটু বললে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। যেমন বর্তমান ভারতের সবথেকে ধনশালী ইডি সিবিআই বলিয়ানে দল, শক্তিশালী এই বিজেপি একটা দল। আসি প্রথম বসিরহাট লোকসভা। এখানে সন্দেশখালী কাণ্ডে এই সন্দেশখালী কাণ্ডে মূল নির্যাতিতা রেখা পাত্রকে প্রার্থী করা হয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে। আইন অনুযায়ী যে নির্যাতিতা বা ধর্ষিতা হয় তার নাম সাধারণত মুখে আনা যায় না। এরা সেই নির্যাতিতা রেখা পাত্রকে বিজেপি বসিরহাট কেন্দ্রের প্রার্থী করে ফেলেছেন এবং দোলযাত্রার দিন প্রকাশ্যে রেখা পাত্রের নাম এখান থেকে ঘোষণা করা হয়েছে, যাতে বিজেপির মধ্যেই বিক্ষোভ শুরু হয়েছে। এরপরে আসি তমলুক লোকসভা কেন্দ্র। এখানে সদ্য বিচারপতিতে রিজাইন দেওয়া অভিজিৎ গাঙ্গুলিকে বিজেপি প্রার্থী করেছেন, এই অভিজিৎ গাঙ্গুলি যার কোনো জনসংযোগই নেই এবং যিনি শুভেন্দুর ওপর ভরসা করে তমলুকে তিনি ভোটের ময়দানে নেমেছেন, যার কোনো জনসংযোগই নেই। এই জনসংযোগ নেই বলে অভিজিৎ গাঙ্গুলি নারদাকাণ্ডে মূল অভিযুক্ত শুভেন্দু অধিকারীর কোনো দোষই দেখতে পান না এবং তার একই বক্তব্য তৃণমূল সম্পর্কে, অর্থাৎ তৃণমূলকে ক্লিন চিট এই অভিজিৎ গাঙ্গুলি দিয়ে দিচ্ছেন। এতটাই অপরিপক্ক রাজনীতিবিদ। একই অবস্থা বালুরঘাট কেন্দ্রে। এখানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রার্থী হয়েছেন, কিন্তু সুকান্ত মজুমদারেরও এখানে যে জেতার অবস্থা খুব একটা ভালো নয়, এটা জেনে শুনেই তিনি দাঁড়িয়েছেন। কিন্তু রাজ্য সভাপতি তো, উনি যদি না দাঁড়ান তাহলে দলের কাছে একটা অন্য বার্তা যেত। তার জন্য সুকান্ত মজুমদারকে দায়ে পড়ে প্রার্থী করা, সে এখানে ওই বালুরঘাট কেন্দ্রে দাঁড়াতে আসছে। এবার আসছি রায়গঞ্জ কেন্দ্র। এখানে প্রাক্তন মন্ত্রী দেবশ্রী চৌধুরী, এটা বিজেপি ভালো করেই জানে যে রায়গঞ্জ কেন্দ্রে প্রাক্তন মন্ত্রী দেবশ্রী চৌধুরী জিততে পারবেন না, যার জন্য তাকে উড়িয়ে আনা হয়েছে কোথায়? দক্ষিণ কলকাতা কেন্দ্র, যেটা মমতা ব্যানার্জির গড় বলে পরিচিত এবং যেখানে প্রবাদ আছে যে মমতা ব্যানার্জির বাড়ির যে কোনো লোকজনকে দাঁড় করিয়ে দিলেই সেখানে জিতে যাবেন। হ্যাঁ, তো সেই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছে কে? দক্ষিণ কলকাতায় বিজেপির প্রার্থী হয়েছে কে? প্রাক্তন মন্ত্রী দেবশ্রী চৌধুরী। অর্থাৎ যিনি নিজেই জানেন যে শিওর হয়েই তিনি নেমেছেন যে তিনি কিন্তু সেখানে জিততে পারবেন না। হ্যাঁ, অর্থাৎ বিজেপি সেখানে চারিদিকেই কোনো মন পছন্দ প্রার্থীই পাচ্ছেন না। একই অবস্থা বিষ্ণুপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী, এটা সবাই জানেন, সৌমিত্র খাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন সুজাতা মণ্ডল। শ্রীরামপুরে আবার এত হাস্যকর ব্যাপার করেছে, এখানে হেভিওয়েট আইনজীবী কল্যাণ ব্যানার্জি এখানকার প্রার্থী এবং খুব দুঁদে নেতা। তার এগেনস্টে প্রার্থী করেছে কাকে? কবীর শঙ্কর বোস বিজেপিকে, যার কোনো পরিচিতিই নেই এবং ইনি আবার কল্যাণ ব্যানার্জির প্রাক্তন জামাই। এই শঙ্কর বোস কল্যাণ ব্যানার্জির প্রাক্তন জামাই, অর্থাৎ কোনো এই কল্যাণ ব্যানার্জির মতো দুঁদে আইনজীবীর বিরুদ্ধে কোনো ভালো প্রার্থী এখানে দিতে পারেননি এবং এর জন্য অলরেডি বামফ্রন্টও বলতে শুরু করেছে যে যাই বা হোক, হয়তো জামাই শ্বশুর একজন জিতলেই, অর্থাৎ তৃণমূল আর বিজেপির গট-আপ তত্ত্ব তারা উড়িয়ে দিচ্ছেন না বা সেটিং তত্ত্ব তারা উড়িয়ে দিচ্ছেন না। আচ্ছা, একই অবস্থা ব্যারাকপুরে প্রার্থী হয়েছেন কে? অর্জুন সিং,
যিনি আবার এলাকায় হাই জাম্প দিতে অভ্যস্ত। হাই জাম্প আপনারা জানেন, হাই জাম্পে কী হয়, একটা দড়ি থাকে যার মাঝে মাঝে একবার ওই পার যাওয়া যায়, একবার এই পার যাওয়া যায়। অর্জুন সিং হচ্ছেন সেই বিজেপির প্রার্থী হয়েছে ব্যারাকপুর কেন্দ্রে, যিনি একবার বিজেপিতে যাচ্ছেন, একবার তৃণমূলে যাচ্ছেন। ইনি 19 সালে, অর্জুন সিং 19 সালে বিজেপি থেকে এখানে জিতেছিলেন, তারপরে জেতার পরে উনি টিএমসিতে চলে যান, আবার টিএমসিতে চলে যান, এবং তিনি এখনও বলছেন যে উনি আবার তারপরে আবার বিজেপি, এবং এটাও বলে রাখছেন যে টিএমসিতে যাবার পথ তার পরিষ্কার থাকছে। উত্তর কলকাতায় একই অবস্থা। উত্তর কলকাতায় তৃণমূলের মুখপাত্র সুদীপ ব্যানার্জির সম্পর্কে একই মন্তব্য করেছেন, অর্থাৎ জেতার পর তিনি আবার অন্য দলে চলে যেতে জেতার পর অন্য দলে চলে যেতে পারেন। সবথেকে দুঃখের এবং হাস্যকর ব্যাপার হচ্ছে যে এদের এই দলের ক্যাপ্টেন দিলীপ ঘোষ, যে নিজের কেন্দ্র মেদিনীপুর ছেড়ে জানের দায়ে তাকে দাঁড়াতে হয়েছে দুর্গাপুরে এসে। অর্থাৎ একটা প্রবাদ বাক্য আছে যে লোক গায়ে মানে না আপনি মোড়ল, অর্থাৎ যে লোক নিজের গায়ে জিততে পারে না, সে আবার রাজ্য নেতৃত্ব তথা দেশের নেতৃত্ব দেবেন কি করে, তারপরে তারা আবার মন্ত্রী হবেন কি করে। এই দিলীপ ঘোষ নিজের গ্রাম বা নিজের এলাকা মেদিনীপুর ছেড়ে একটা দুঁদে নেতা, তাকে দাঁড়াতে হয়েছে দুর্গাপুরে, এবং এ নিয়ে দিলীপ ঘোষের মাই সুখী নয়। একটা সাক্ষাৎকারে দেখা যাচ্ছে দিলীপ ঘোষের মা, তিনি বলছেন যে দিলীপ ঘোষ মেদিনীপুরই ভালো ছিল, দুর্গাপুরে কি জিততে পারবেন? এই একই অবস্থা। অর্থাৎ এরা নিজেরাই দিশেহারা হয়ে গেছে, এবং প্রার্থী এরা কোনো জায়গাতেই সঠিকভাবে ঠিক নির্বাচন করতে পারছে না। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনও ঠিকমতো সেই রকম নতুন কোনো প্রার্থী জোগাড় করতে পারেনি, হ্যাঁ, বা এখনও অবধি বাড়ছে। তো এই জিনিসটা যে এখন কোথায় যাবে সেটাই সবথেকে হাস্যস্কর ব্যাপার। তো এই অবস্থায়, অর্থাৎ যেখান থেকে শুরু করেছিলাম যে সকাল দেখলেই বোঝা যায় যে সারাটা দিন কেমন যাবে, তো বিজেপির অবস্থা এখন অনেকটা সেই রকম। এরা নিজেরাই প্রার্থী দিতে দিশেহারা হয়ে যাচ্ছে। তো চারিদিকে এছাড়া বহু জায়গায় প্রার্থী নিয়ে বিক্ষোভ আছে নিজেদের মধ্যে। যেমন আমাদের বোলপুরে রূপশ্রী সাহাকে বিজেপির ক্যান্ডিডেট করা হয়েছে, যিনি নাকি সাঁইথিয়া বিধানসভায় জিততে পারেননি, এবং এলাকার লোক প্রকাশ্যে বিক্ষোভ দেখাচ্ছে। এইরকম ভুরি ভুরি প্রার্থী আছেন। তারপরে আছেন আমাদের বীরভূমে হঠাৎ করে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করা হয়েছে, এবং যার বিরুদ্ধে ওদের দলের নেতা দুধ কুমার মণ্ডল তিনি প্রকাশ্যে বিরোধিতা করেছেন, এবং তিনিও পরিষ্কার দুধ কুমার মণ্ডল বলেছেন যে নিজের যোগ্যতায় জেতার ক্ষমতা নাই, বিজেপির সংগঠনই তাকে হারিয়ে দেবে। এবং শুধু তাই নয়, দেবাশিস ধরও তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে বলেছেন যে মোদি হাওয়াতেই জিতে যাব, অর্থাৎ সংগঠন বলে কোনো কিছু নাই। হ্যাঁ, যা এইভাবেই তারা কি করে এড়িয়ে যাবেন এখন সেটাই দেখার। তারপরে অবস্থা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যে দলের আভ্যন্তরীণ রিপোর্ট সম্পর্কে যে রিপোর্ট দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভা তথা মোদির কাছে যেটা পাঠিয়েছেন, তাতে দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলা থেকে 22টা সিটের কথা বলেছেন। সেখানে যদিও রায়গঞ্জ থেকে বালুরঘাট থেকে মালদায় অধিকাংশ জায়গায় লস দেখাচ্ছে। তো এই 22টা সিট পেয়ে বিজেপি মোটেও খুশি নয়, কারণ বিজেপিকে 350-র ওপর পৌঁছাতে গেলে পশ্চিমবাংলায় মোটামুটি আরও প্রায় 35টি পর্যন্ত আশা রেখেছিলেন বিজেপি নেতারা। তো এই 22টার মধ্যে যদি আবার মাইনাস হয়ে যায়, তাহলে বিজেপি দলটা পশ্চিমবাংলায় কোথা যাবে সেটাই দেখার। সবথেকে ব্যাপার হচ্ছে যে এদের যে সংগঠন কতটা দুর্বল সেটা বুঝতে পারা যাচ্ছে, যে অনেক প্রাক্তন মন্ত্রীকে রায়গঞ্জ থেকে সাউথ কলকাতায় ফিরে আসতে হচ্ছে, অর্থাৎ সাউথ কলকাতা যেটা তৃণমূলের খাস জমি, হ্যাঁ, যে এখানে খাতা খোলা প্রায় অত্যন্ত অসম্ভব। আবার তার সাথে আছে আলিপুরদুয়ারে জন বার্লার বিক্ষোভ, তাকে টিকিট না দিয়ে মনোজ তিপ্পাকে টিকিট দেওয়া হয়েছে, এবং জন বার্লা প্রকাশ্যেই বিরোধিতা করছেন। এইভাবে প্রকাশ্য বিরোধিতা করে এখন বিজেপি এটা কত দূর যাবে এখন সেটাই দেখার। চারিদিক থেকে এদের এই অবস্থা।